মুন্ডুটা পুরো গালের মধ্যে ঢুকিয়ে না হরান মারতেছে। ওর পেছনে বাঘটা আছে, এত ভাবে মানে এত ইয়েতে লুকিয়ে আছে যে আমরা তিনজনে কেউ দেখতে পাইনি। বাঘের সামনে বাবা বসে আছে অলরেডি, মানে কিন্তু বাঘ এত স্পিড যে ওই শব্দের সঙ্গে বাঘ বেরিয়ে লাঠি নিয়ে শিকার ধরার মতো এরকম মানে বাঘি ধরে আমি এরকম দাঁড়িয়ে রয়েছি যে বাঘ যদি বাবাকে নিয়ে ওঠে ওর মাথা আমি বাড়ি দেবো। বুঝতে পারছি আমি ওই যে মাটিটা নিয়ে চলে যাচ্ছে, মাটির হাওয়া বুড় 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 করে গেঁজা উঠতেছে, আমি বুঝতে পারছি বাঘ চলে যাচ্ছে, মাটির গা মেরে চলে যাচ্ছে। মানে আমার সোজা উঠলে তো আমি ওকে আবার অ্যাটাক করবো, আঘাত করবো। ওই জন্য ও জল বাঘ থেকে আমার ডিস্টেন্স ওইরকম হাত 5 হাত আছে। 5 হাতে কোয়া ধাপ, 3 পা গেলিস কি 4 পা গেলে আমি বাঘ পেয়ে যাচ্ছি। ওর মধ্যে 4 পা ফিলে যাতে যাতে আমি লক্ষ্য করতেছি যে কি করতে বাঘ কি করতে বাবা কি করতেছে। দুবারে না তাড়ানে বাবার মুন্ডু কাটি গেল না। নমস্কার, আজকে আমরা নতুনভাবে আরো একটা এপিসোডে এসেছি। এখানে নিজের সামনে নিজের বাবাকে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক করেছে, তার মুখ থেকেই তার রোমহর্ষক কাহিনী আমরা শুনবো। আসুন শুনে নিই। যাওয়ার সময় থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত পুরো গল্পটাই দাদার মুখ থেকে আমরা শুনবো। আমরা বাবা, আমি আর আমার এক কাকা, এই গ্রামের পাশেই বাড়ি, তিনজনে সকাল 11টা নাগাদ, 11টা থেকে 11:30 নাগাদ আমরা ওপারে জঙ্গলে যাই মধু ভাঙতে। এবার মধু ভাঙতে যে আমরা যে খালটায় ঢুকেছি, খালের মানে গোড়াটা পশ্চিম দিকে আর আগাটা পূর্ব দিকে। আমাদের এই নদীটা তো দেখছো, এই নদীর এপারে আমরা আসছি, ওপারেই খালটা। হ্যাঁ, এবার পূর্ব দিকে দুটো ডাল হয়ে গেছে, খালটা মেন খাল নদী থেকে উঠেছে, দুটো ডাল হয়ে গেছে। একটা ডাল উত্তর দিকে গেছে, ডালের আগায় আমরা গেছি, একদম ডালের লাস্ট। সেখানে খুব সরু জায়গা, সেখানে যখন গেছি তখন বর্ষা। আমরা যখন সেখানে যে পৌঁছাইছি তখন বর্ষা আরম্ভ হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। এবার তিনজন নৌকাতে বসে আছে, ছোট ডিঙি, এরকমই ডিঙি, নৌকাতে বসে আছে। বেশ মিনিট 10 বর্ষা হলো, হওয়ার পর বর্ষা আস্তে আস্তে থেমে গেল। যাওয়ার পর বাবা আর কাকা দুজনে নৌকা থেকে নামলো, নেমে দক্ষিণ দিকে, আমাদের দক্ষিণ দিকে যাচ্ছে। বেশ 2 ফুট ভেতরে গেছে, আমি নৌকায় একা আছি। এবারে বেশ কিছুক্ষণ থাকার পর আমি ভাবছি না আমিও যাই, জঙ্গলের পরিস্থিতি খারাপ, শুনছি চারিদিকে লোক জঙ্গলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি যাই। এবার ওখান থেকে গেছি ওদের কাছে, গিয়ে ও বলছে যে চলো এখানে মধু দেখা আছে, আমাদের আগে দেখা ছিল, তা এখানে মধুর চাক বসে, তা একটু ভালো করে দেখি। এবার তিনজনে দেখছি, পরপর 4খানা চাক পেয়ে গেলাম, বড় চাক, তাতেও মধু ভরা আছে। হ্যাঁ, চাক তো দেখে বোঝাই যাচ্ছে যে এতে প্রচুর মধু ভরা আছে। 4খানা চাক এই একই পারে, সব 3 ফুটের ভিতরে ওই চাকগুলো এরিয়ার ভিতরে আমরা দিকে নিছি। নেওয়ার পর আমরা নৌকাতে এসছি, এই কারণে যে নৌকায় ওই মধু ভাঙতে গেলে কিন্তু ধোঁয়া করতে হবে, তাকে ধোঁয়া না দিলে পোকা উঠবে না। এবার ধোঁয়া করার জন্য নৌকাতে এসে ওই খালের গোড়ার দিকে, মানে পূর্ব মানে পশ্চিম দিকে আমরা আসবো। খালের গোড়া পশ্চিমে বলে গেছি প্রথম, আগার থেকে মানে গোড়ার দিকে আসবো ওই হেঁতাল গাছের পাতা ভাঙতে। হেঁতাল গাছের পাতা ভাঙার জন্য আমরা গোড়ার দিকে আসছিলাম। এবারে নৌকায় তিনজন উঠেছি, ওখান থেকে মধু দেখে এসে এখানে আসবো গোড়ায়। মধু ভাঙা হয়নি? না, ভাঙা হয়নি। ভাঙবো ওই যে হেঁতাল পাতা নিয়ে যেতে হবে, ধোঁয়া, আমরা তো ওগুলো রেডি করে নিয়ে যাইনি। এবারে গোড়ার দিকে আসবো, তিনজনই নৌকায় উঠেছি, আমি নৌকার মাঝখানে আছি। এরকম ছোট নৌকা, 14 হাত মতো লম্বা হবে, 14 হাতে কত ফুট বার হবে, এবার 14 হাত মতো লম্বা হবে। আমি মাঝখানে আছি, কাকা সামনের মাথায় আছে, আর বাবা আছে পেছনের মাথায়, মাঝি বাবা। এরকম নৌকোটা এরকমই আছে। এবার ওরা দুজন 2 মাথায় বিড়ি ধরিয়েছে, নৌকায় উঠে অমনি বিড়ি ধরিয়েছে, দুজন 2 মাথায় বিড়ি ধরিয়ে বাবা কাকা বিড়ি খাচ্ছে। আমি এই নৌকায় একটু জল আছে, জলগুলো ফেলছি, আর এই লক্ষ্য করছি যে আর কোথাও চাক ফাঁক, নৌকায় তবু লক্ষ্য করছি, নৌকায় এসছি তবু লক্ষ্য করছি, কোনো গাছের ফেলে তো দেখা যায় না অনেক দূরই, কাছাকাছি এরকম দেখছি যে কোনো চাক ফাঁক আছে। ওরা বিড়ি খাওয়া শেষ হয়ে গেল। বিড়ি যখন খাচ্ছে, তার ভিতরে একটা ঘটনা বলি, বিড়ি যখন খাচ্ছে তখন ওই বাঘটা যেখানে আছে, মানে খালের উত্তর সাইডে বাঘটা আছে, আমরা দক্ষিণ সাইডে কিন্তু মধ্যে দেখেছি, আমি বলে গেছি উত্তর পাড়ে বাঘটা আছে।
এবার ওই বাঘটা যেখানে আছে সেখানে ওই বাবা বিড়ি খাচ্ছে, বাঘের সামনে বাবার পাছাটা আছে, নৌকোর পেছনটা আছে, লেগে আছে। আচ্ছা হ্যাঁ, এর বাঘটায় এমন একটা গাছ আছে, ঝাটকি গাছ, ওই গাছের জন্য কি গাছ ওটা? হেতাল গাছ আর কিছু গরান গাছ। হেতাল গাছটাও ভালো ক্লিয়ার হেতালি গাছ না, মরা মরা টাইপের আর একটু ঝাড়া গরান গাছ টাইপের, মানে ঝোপঝাড় টাইপের আছে। ওর পেছনে বাঘটা আছে, আচ্ছা এত ভাবে মানে এত ইয়েতে লুকিয়ে আছে যে আমরা তিনজনে কেউ দেখতে পাইনি। আচ্ছা এবার বাঘের সামনে বাবা বসে আছে অলরেডি, মানে বাবা নিজেও বুঝতে পারছে না যে বাঘের সামনে বসে বিড়ি খাচ্ছে, আর আমি এরকম দেখছি। এবার বিড়ি খাওয়া হয়ে যাওয়ার পর বাবা বলছে যে চলো নৌকো ছেড়ে আমরা গোড়ার দিকে যাব, যে আছে হেতালি ভাঙা পাতা ভেঙে কিন্তু ওখানে আবার আসবো আমরা আচ্ছা চাক্কায়। এবার নৌকো ছাড়ো বলে সবে অমনি নৌকোটা একটু বেঁকে ছিল, স্ট্রেট করেছে। বাঘের গার দিকে বাবার মুখ ছিল তো, এটা এরকম মানে বইটা দিয়ে মুড়ি দিয়ে নৌকোটা স্ট্রেট করেছে। স্ট্রেট করায় স্ট্রেটও হয়েছে, ওরা ভাবে এমনি এরকম মানে যে বাবার একটা মুড এসে গেছে, আর সাইড থেকে একটা শব্দ হয়েছে, হ্যাঁ ঝাটঝাট করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তিনজনই কিন্তু সজোরে হাং মারেছি, মানে তিনজনই একতালে হাং মেরেছি। বাবা বসে আছে, বাবা এরকম হাং মেরেছে, আমিও ওদিকে তাকিয়ে হাং মেরেছি, কিন্তু বাঘ এত স্পিড যে ওই শব্দের সঙ্গে বাঘ বেরিয়ে মানে হাঁক মুখ থেকে হাঁক বেরোতে না বেরোতে বাঘ বেরিয়েছে, এত গতি বাঘে বেরিয়ে এসে বাবাকে নিয়ে অপার সাইডে জলে নৌকোর অপার সাইডে জলে মানে পড়ল। জলে যখন পড়লো এই পার থেকে লাভ মেরেছে উত্তর দিক, এই উত্তর পার, এইখান থেকে লাভ মেরে নিয়ে নৌকোয় বাবা বসে আছে, এই বাবাকে নিয়ে এপারে পড়ে জলের মধ্যে ডুবে গেছে। আচ্ছা ডুবে যখন গেছে আমি ছিলাম মাজায়, এটা মাজা, এখান থেকে আমি আমার কাছে ছিল এরকম পাশে নৌকায় ছিল, কাছে হাতে ছিল না যদিও, নৌকায় ছিল একটা মোটা লাঠি, হাত 2-2.5 হবে লম্বা। হ্যাঁ, ওটা নিয়ে আমি ওই পেছনে গেছি, বাবা যে সোজা বাবাকে নিচে ফেলেছে সেই সোজা গেছি, মাজার থেকে পেছন দিকে গেছে। যে আমি ওই যখন শিকার ধরার মতো আমি লাঠিটা বাগিয়ে ধরে মানে জলের মধ্যে যখন পড়ে গেছে, জলের নিচে ঢুকে গেছে, হ্যাঁ নিচে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না, বাবাকেও দেখা যাচ্ছে না, বাঘকেও দেখা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না, খালি জলে মানে এরকম পাক খাচ্ছে আর দুপারে ঢেউ উঠছে, আচ্ছা দুটো পাহাড়ে ঢেউ উঠছে, জলটা উঠে জল হয়েছে তখন খালের মুখ সমান, আচ্ছা উপরে মালে জল উঠেনি। এবার দুপারে ঢেউ উঠতেছে আর জল কিন্তু পাং মারতেছে, এরকম পাং মারতেছে, ভীষণ জোরে পাং মারতেছে। কিন্তু আমি ওই লাঠি নিয়ে শিকার ধরার মতো এরকম মানে বাগি ধরে আমি দাঁড়িয়ে রয়েছি, যে বাঘ যদি বাবাকে নিয়ে ওঠে ওর মাথা আমি বাড়ি দেবো, মাথায় বাড়ি দিলে যে কোনো একটা সাইডে ও বাবাকে ছেড়ে চলে যাবে। কিন্তু বেশ কিছুক্ষণ থাকার পর বাঘ মাথা তুললো না, পিঠটা ভাসিয়ে দিল, বাঘের পিঠটা, হ্যাঁ বাঘের পিঠটা, আচ্ছা অনেকটা পিঠ ভাসিয়ে দিল, হাত দুই মতো পিঠ ভাসিয়ে দিলে আমি পিঠি মারিস বাড়ি, আচ্ছা ওই যে লাঠি ছিল আমার কাছে, পিঠি বাড়ি দিয়েছি, দিলে ওই সঙ্গে সঙ্গে আবার ডুবে গেল। আচ্ছা, তার আগে কতক্ষণ ডুবেছিল? তো কিরকম বলি, মিনিট তিনেক, মানে তখনও পর্যন্ত যদি বাবা নিচে 2 মিনিট তো শিওর হবে, মানে তখনও পর্যন্ত বাবা যদি নিচে থেকে থাকে, বেঁচে থাকার কথা হিসাব, তখনও পর্যন্ত মানে বাবা নিচে বেঁচে আছে মনে হচ্ছে, আমার সেরকমই মনে হচ্ছে। আচ্ছা, তারপর এবার আমি যখন পিঠ ভাসিয়ে বাড়ি মেরেছি, মারলে আবার পেটটা ডুবে নিয়ে বাঘ, এবার বাঘের এই চতুরতাগুলো এবার আমি বলছি, চতুরতা মানে বাঘ যে কতটা শিয়ানা হতে পারে। এবার আমি যখন ওই পিঠ ডুবিয়ে নিয়েছে, বাঘ কিন্তু আর আমার সোজা আর উঠতেছে না, আচ্ছা বাঘ জলের তলা মারে নিচে দিয়ে চলে যাচ্ছে, আচ্ছা নিচে দিয়ে চলে যাচ্ছে, বাবাকে ধরে নিয়ে নিচে দিয়ে চলে যাচ্ছে। কিভাবে বুঝতে পারছি আমি, ওই যে মাটিটা নিয়ে চলে যাচ্ছে, মাটির হাওয়া বুড় 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 করে গেজা উঠতেছে, আমি বুঝতে পারছি বাঘ চলে যাচ্ছে, মাটির গা মেরে চলে যাচ্ছে। মানে আমার সোজা উঠলে তো আমি ওকে আবার অ্যাটাক করবো, আঘাত করবো, ওই জন্য ও জলের নিচ দিয়ে চলে যাচ্ছে। এবার আমার লাঠির বাইরে গিয়ে সেখান থেকে উঠতেছে মাল, লাঠের বাইরে গিয়ে, হ্যাঁ আমি যাতে না মারতে পারি সেরকম এরিয়া মানে ডিস্টেন্স পার হয়ে যায়, সেখান থেকে উঠতেছে তোমার উপরে জঙ্গলের মধ্যে। এবার সেখান থেকে যখন মানে বাবাকে এরকম ধরে নিয়ে মুন্ডুটা ধরে এখানে কামড়িয়ে
আর বাবার সামনে ঝুলি আছে, সামনে দুই হাতে এরকম দিয়ে ও পেছনের দুই পায়ে ভর করে মানে এইভাবে উঠতেছে, উত্তর পারেই আবার উঠছে। আচ্ছা। যে পার থেকে যেখান থেকে নেমেছে সেই পারে পড়েছে ওইখানে আবার যাচ্ছে। আচ্ছা। এবার বাঘ যাচ্ছে কিরকম, বাঘ যদি এরকম ভাবে লাফ দিয়ে পড়ে বাবাকে নিয়ে, তাহলে বাঘের পেছনটা আমার দিকে থাকবে, সামনেটা জঙ্গলের দিকে থাকবে। কিন্তু ও ওঠার সময় এমন ভাবে শরীরের দোলন দিয়ে মানে পাক খেয়ে উঠে পড়েছে যে পুড়েছে আমার দিকে মুখ করে ফন্ট করে বসে আছে। মানে কোনো ভাবে যে তুমি উল্টে অ্যাটাক করবে সেই অ্যাটাকের জায়গাটাও রাখি না, পেছনটা তোমার দিকে না, ওর মুখটা শুধুমাত্র তোমার দিকে, পেছন জঙ্গলের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো স্বাভাবিক। আমি যদি এখান থেকে লাভ মেরে উঠি তাহলে আমার পেছনটা এই দিকে থাকবে কি, তাহলে কিন্তু সেটা না, ওই লাভ মেরে আবার ঘুরে আসেনি, কিন্তু ওই উপর দিয়ে পাক মেরে পড়েছে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। উপর দিয়ে এরম মানে পাক মেরে আমার দিকে ফোন করে পুড়েছে, পুড়ে এরম বাবারে ফেলে দিয়েছে যে এরকম হাতা গাড়ি বসিয়ে দিয়ে। আচ্ছা, মানে সামনের দুই হাত কুকুর গুলো যেভাবে বসে মুখের থেকে ফেলে দিয়ে এরম সামনের দুটো হাতা দিয়ে পাছা মাটিতে দিয়ে বসে আছে। আচ্ছা, এবার বাঘ যে ওই জলের নিচে দিয়ে আগিয়ে গিয়ে উঠেছে, ও তো ওই সোজা পড়েছে, আর আমি নৌকোতে এরকম সোজা পড়েছি, আমার সোজা আমি লাফ দিয়ে পড়েছি উপরে ওই লাঠি হাতে। এবার আমার সোজা আমি লাফ দিয়ে পুড়ে বাঘ থেকে আমার ডিস্টেন্স ওইরকম হাত পাঁচ হাত আছে। আচ্ছা, 5 হাতে কোয়া ধাপ, 3 পা গেলিছি কি 4 পা গেলে আমি বাঘ পেয়ে যাচ্ছি। ওর মধ্যে 4 পা ফেলে যাতে আমি লক্ষ্য করতেছি যে কি করতে বাঘ কি করতে বাবা কি করতেছে। 4 পা ফেলে যাতে দেখলাম যে বাবার মুন্ডু ধরে এরম নাতাড়ান মারে আবার ছেড়ে দিলে দেখবার আবার মুন্ডুটা ধরে নাতাড়ান, মানে মুন্ডুটা পুরো গালের মধ্যে ঢুকিয়ে নিয়ে নাতাড়ান মারতেছে। আচ্ছা, মানে যাতে একদম এটা ডেড হয়ে যায়। হ্যাঁ, এটা গিলে নিয়ে সাইডে কামড় মারে না, এটা গিলে নিয়ে এইরকম নাতাড়ান মারল। ও পুরো মাথাটা বাঘের মুখের মধ্যে? হ্যাঁ, এটা পুরো গিলে নিয়ে এরা নাতাড়ান মারল আমার সামনে দুবার, উঠে দুবার, মানে আমার এইটুকু যাতে উঠে দুবার নাতাড়ান মারল। আচ্ছা, এটা বাঘের মুখের মধ্যে পুরো মাথাটা ঢুকে যায়? হ্যাঁ, আমি তো দেখলাম তো, তাই আমার নিজের চোখই দেখা তো। আচ্ছা, এবার এখানে দুবারে নাতাড়ানে বাবার মুন্ডু কাটি গেল না। হ্যাঁ, মানে বডির সাথে জুড়ে আছে, কিন্তু এখানকার অবস্থা খুব খারাপ, অবস্থা ভীষণ খারাপ। এবার আমি ওই 4 পাক যেয়ে বাঘের পেছন মানে এমন ভাবে বাঘটা বসে আছে যে আমি বাঘের পেছন দিকটা ভালোভাবে পাচ্ছি। আচ্ছা, মারার সুযোগ। আচ্ছা, এর পেছন দিকে গিয়ে পেছনের দাম নাই এরকম ফোঁক ব্যাটে, পেছনের দাম নাই যখন ফার্স্ট বাড়ি লাঠি বাড়ি, হ্যাঁ, যে লাঠি 3 হাত যে লাঠিটা ছিল হাতে, খুব জোরে হাং মারিয়ে সামনে পিছনে পা রেখে খুব জোরে হাং মেরে বাড়ি মারিস। বাড়ি মারলে ও আমার দিকে এরম মানে একটু ঘাটটা এরম ঘুরিয়ে মানে ভীষণ জোরে হুঁক গর্জন করে উঠল, হাম করে উঠল। হ্যাঁ, যখন ওই গর্জন করে উঠেছে, ওর গর্জনের সঙ্গে সঙ্গে আমিও এরকম গর্জন করে উঠেছি, ভীষণ জোরে হ্যাঁ করে গর্জন করে উঠেছি। আচ্ছা, মানে ওর গর্জনটা যতটা তীব্রতা বা যতটা মানে তোমার ভয়ানক জোরে ও করেছে, তার মানে মানে ডবল যেন আমার মূর্তিটা দেখাতে পারিছি আমি, মানে ও দেখাইছি। ও হুঙ্কর মেরে উঠেছে আর আমি হ্যাঁ করে উঠেছি, উঠে ওই লাঠি বাগিয়ে নিয়ে ফের আবার মাজায় মারতেছে। আচ্ছা, মাজায় মারতে উদ্যত হচ্ছে। এবার চারিদিকে গরান গাছ, আমার তো লক্ষ্য বাঘের দিকে বাবার দিকে, হ্যাঁ, কোন গাছ কিভাবে ডাল কিভাবে আছে এগুলো তো আমি লক্ষ্য করবো না। এবারে ওই যখন ফের ওই লাঠি তুলে আবার মাজায় মারতেছি, ওই লাঠি এরকম একটা গরান গাছের ডালে বেঁধে গেছে। আচ্ছা, গিয়ে ওই গরান গাছের ডালে বেঁধে গেলেও ওই ডাল ভাঙিয়ে এসে পুড়েছে একেবারে আমার পার ধারে। আচ্ছা, হ্যাঁ, পার ধারে যখন পুড়েছে ও ফের আবার আমার দিকে মানে ঘাড় আবার এরকম ঘুরিয়ে আরো জোরে একটু হুঙ্কর দেলে। হ্যাঁ, বেশ চোখ দুটো নীলে চক্ষু বাইর করে বেশ গোপ টোক পাকিয়ে মানে এটা যেমন মূর্তি, ওর যে মূর্তি সেই মূর্তিটা আমার দিকে দেখালো, দেখিয়ে আবার হুঙ্কর দেয়। কিন্তু ওর ওই মূর্তি বা হুঙ্করে আমি একটু ডাউট খেলাম, ভয় না, আমি নিজে থেকে এটা টার্গেট করে নিয়েছি যে যখন বাবাকে ওরে বাঘ পুড়েছে তখন আমি নিজে এটাই শিওর করে নিয়েছি যে বাড়ি গেলে 2 বাপুই যাবো আর না গেলে 2 বাপুই যাবো, আমি যে কোনো মূল্যে বাবাকে নিয়ে যাবো, ফেরতই নিয়ে যাবো। তাই তাতে যদি আমার বাঘে খেয়ে ফেলায় তা খেলা, মানে এই জীবনটা মানে পুরো একদম বাঘেরই দিয়ে দিয়েছি, যেটা বাংলা কথা, হ্যাঁ, যেটা সত্যি কথা, একদম বাস্তব সত্যি কথা। তখন জীবনটা পুরো বাঘেরই দিয়ে দিয়েছি যে ও আমার খেয়ে ফেলতে, তবু আমি বাবাকে এইভাবে ফেলে যাবো
এবার ফের যখন ওই মাজায় যখন মারতে গিয়েছি ও তখন ওইভাবে আমার দিকে ফের আবার মারলো, মারলে আমিও তো গর্জন করে উঠেছি খুব জোরে। গর্জন করে উঠে তখন আমি চিন্তা ভাবনা করলাম বাঘ বসেই আছে, যে উঠে একটু সাইড হবে তাও হচ্ছে না, একইভাবে বসে আছে। আমি তখন চিন্তা করলাম যে বড় ধরনের আঘাত না করলে এখান থেকে সরবে না, তাহলে বড় ধরনের আঘাত করতে গেলে মাথায় মারতে হবে, তাবির না তো সরবে না। এবার মাথায় যখন মারতে হবে তাহলে পেছন থেকে আমি বাঘের মাথায় মারতে পারছি না, আমি পেছনে দাঁড়িয়ে আছি, পেছন থেকে বাঘের মাথায় মারতে পারছি না, এতটা ডিস্টেন্স, বাঘ এতটা লম্বা আছে। এবার ফের আমি ওই একটু আগিয়ে গিয়ে মাথাটা আমার নিজের কন্ট্রোলের ভিতর নিয়েছি, যে এবারে আমি মাথায় বাড়ি মারলে ও কতটা লম্বা হবে মনে হয় তোমার? তো 6 ফুট 7 ফুট হবে। 7 ফুট 6 ফুট তো অবশ্যই হবে, মানে একটা মানুষের থেকেও লম্বা। আর বাঘের তোমার যে আমরা যে কুকুর টুকুর গুলো দেখি মাজা সরু, হ্যাঁ হ্যাঁ, বুক মোটা, হ্যাঁ হ্যাঁ, আমি তো টিভিতে সিংহ ভেঙেও দেখেছি যে মাজা সরু বুক, কিন্তু বাঘের কোনো মাজা সরু না, বুক মোটা না, মাজা বাঘ বুক এক সমান, পুরো বডিটাই, পুরো বডিটা। এর জন্যই মনে হয় নাম রয়্যাল বেঙ্গল টাইগার। ঘাড় ব্যাডে, বডি ব্যাডে, হিংস্র চেহারা যেটা, যে একদম মানে টিভিতে আমরা যেটা দেখি আর বাস্তব চিত্রের মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ পুরো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এবারে ওটা তোমার বাঘ ওইরকমই। এবার তুমি যখন এগিয়ে গেলে মাথায় মারবে বলে টার্গেট করেছো, সামনে একটু এগিয়ে গেছো, এবার ও আমার দিকে এরকম একটু ঘাড় কাট করে, এরকম ঘাড় কাট করে আমাকে ফলো করার চেষ্টা করছে, কিন্তু ও বুঝতে পারছে যে বাড়ি মাথায় আমার মারবে, আমি মাথায় মারতে যাচ্ছি আর ও বুঝতে পারেছে যে বাড়ি আমার মাথায় মারবে। তখন ওই মাটির যাদের মাথাটা নেনে সামনে গিয়ে লাভ দিয়েছে। আচ্ছা, এবারে তখন যখনই মাটির গাতে বাড়ি কিন্তু ও নেই, ওর গায়ে বাড়ি আমি আঘাত করতে পারলাম না, তাহলে ও সরে গেল। সরে যাওয়ার পর এবারে আমি বাবার এক হাত দিয়ে এরম তুলে নিয়েছি। আচ্ছা, এক হাত দিয়ে তুলে নিয়ে এরম মানে ইয়ে করে, তখন বাবা অলরেডি ডেড। বাবার ডেট তখন আমি বুঝছি কি করে, তুলে নিয়ে বুকের ধারে আনিছে, এরম একটু তাকিয়ে দেখি বাবার গলার দিকে এটা পুরো একদম কাটা। হ্যাঁ, তখনই আমি একবার দিকে ওই বাবার দিকে এরকম একবার আবার মানে লক্ষ্য করতে যাচ্ছে বাঘের দিকে, একবার দিকে দেখি যে বাবা মানে এটা যখন নিয়ে তখন কেটে গেছে, তখন আমি মানে শিওর হয়ে গেছি যে বাবার ডেড হয়ে গেছে। আর যে কাকা ছিল ওই যে আমি নৌকোতে লাম মেরে পড়েছি, আর ওই ছোট নৌকো বেরিয়ে গেছে হুড় করে, একটা ভাসমান নৌকোর থেকে লাম মেরে আপনি উঠবেন দেখবেন নৌকো চলে যায়, একটা ফোর্স মানে ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। হ্যাঁ, নৌকো চলে গেছে। কাকা ওই নৌকো বসে একটু শব্দ করতে আউ 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 মতো একটু শব্দ। কাকার বয়স কত হবে? কাকার বয়স তো এরকম বাবারই কাছাকাছি 60 বছর। মানে কাকা ওখানে বাঘের সাথে ফাইট করার মতো পরিস্থিতি নেই। এবারে যখন বাবাকে তুলে নিয়ে আমি এরকম পেছন দিকে তাকিয়ে দেখি যে কাকা অনেকটা দূরে আছে, আমি কাকাকে ডাকছি আনতে আয়, তা বলছে আমি কি করে যাব। যখন ওই কথা বলেছে তখন আমি নিজেই চিন্তা ভাবনা করি নিজে যে এখান থেকে ফিরতে গেলে আমারই নিজের মূর্তি নেই, আমাকে সব আমার মানে নিজেই সব কিছু ইয়ে করে ফিরতে হবে বাঘের মূর্তি। এবার বাঘটা আবার যেখানে আছে বাবাকে ছেড়ে যেখানে পড়েছে আমার থেকে দেখা যাচ্ছে পরিষ্কার, আমি দেখতে পাচ্ছি বাঘ। কত হাত দূরে তোমার থেকে? তো হাত 15 দূরে হবে। তোমার থেকে 15 হাত দূরে বাঘ দাঁড়িয়ে আছে, বসে আছে, ঠিক যেমনি ভাবে বসেছিল টার্গেট নিয়ে কুকুরের সামনে বসে আছে। ও বসে আছে তবুও এরকম মানে বডি দল আসছে, যেমন এরকম ঝাঁপাবে এরকম একটা মূর্তিতেও বসে আছে। এবার ওইখান থেকে আমি বাবাকে নিয়ে তখন ভাবছি খালে লাফতে পড়ি, বাবা নেই, খালে জল আছে বুক সময়, জলে লাফতে পড়ি। তখন আবার চিন্তা করতে যে জলে লাফতে পড়লে ওই বাঘ যদি আবার ঝাঁপায় আমি জলে কোনো বল ধরতে পারবো না, তাহলে আমি দুজন একসাথে আমারও ডেট করে দেব। তখন জলে আর নামলাম না, এই বেশ অল্প একটু জলে নামিছে, হাঁটুকানি জলে নামিছে, আর জঙ্গলের গা ছাড়া একটু মানে ফাঁকা হয়ে আমি তখন ওই বাঘের দিকে মানে ফোন করে পেছন ভাই মানে বেরোচ্ছি, চলে আসছি পেছন ভাই, খালের কানি দিয়ে আমি পেছন ভাই আসতেছি। এর আস্তে আস্তে পেছন ভাই আমি হাং মারতে আসতেছি, আসার পরে এ লোক কিছুটা নৌকো নিয়ে গেল, লাস্ট পজিশন একটু নৌকো নিয়ে গেলে আমার পিটি এই নৌকো ঠিক আছে, আমি তো পেছন ভাই আসছি, পিটি নৌকো ঠিক আছে, ঠেকলে আমি বলতেছি ও লোকের বলতেছি বাবা তুলে নাও নৌকোর ভিতরে, আর বাঘের পরিস্থিতি কিন্তু ভালো না, বাঘের মুড ভালো না, যে কোনো মুহূর্তে বাঘ আসে আবার ঝাঁপ, এই তো কাছাকাছি তো একদম 15 হাত দূরে, মানে কতটা? হ্যাঁ, বাঘ তো 15 হাত দূরে, সেখান থেকে আবার বাবাকে নিয়ে আসছে, আবার 20 হাত পিছিয়ে আসছে।
তাহলে 20 হাত আর 15 হাত 35 হাত ডিফারেন্স আছে, কি বড় জোর 40 হাত হোক, হয়তো দেখা যাচ্ছে আমি আনুমানিক বলতেছি 2-5 হাত এধার ওধার যেতে পারে, কি 2-5 হাতে আগু পিছু হতে পারে। তখন সে জায়গাগুলো তো আর আমি মাপিনি। এটা তো সেই মুহূর্তে সিচুয়েশনটা অন্যরকম। হ্যাঁ, এবার নৌকো যখন পিঠে ঠিক আছে, আমি বলতে বাবা তুমি নৌকোর ভেতরে তুলে নাও, বাঘের পরিস্থিতি ভালো না, বাঘ কিন্তু যে কোনো মুহূর্তে ঝাঁপাবে, আবারই ঝাঁপাবে যে কোনো মুহূর্তে। এবার ও লোক বাবাকে আর তুলতে পারছে না, আমি কিন্তু বাঘের দিকেই ফোন করে আছি, অন্যদিকে ফোন করতে কোনো মানে পরিস্থিতি পাচ্ছি না, যে বাঘটা পালিয়ে যেতে আমি একটু ফোন করি সেরকম না, বাঘই আছে ওখানে, বাঘ আমি দেখতেই পাচ্ছি। আর ওই পরিস্থিতিতে ও লোক বাবারও তুলতে পারতেন না নৌকোর ভেতরে, গায়ে বলনি। বেশ আমি 2 হাত দিয়ে এরকম তুলে দিলাম, দেওয়ার পরে পা দুটো আবার এরকম বাইরে ঝুলতেছে, দেখি না বাবার সব কি একেবারে ঢুকিয়ে দেওয়া যায়, পা দুটো বাইরে ঝুলতে আবার পা দুটো বের ঢুকিয়ে দিলাম নৌকোর ভেতরে, দিয়ে আমি নৌকো উঠে গেছিলাম। পা দুটো বাবার খুব স্পিডে তুলেছে, স্পিডে তুলে পা নৌকো মানে উঠেছে, উঠে আমি দাঁড়িয়ে মাঝি আনা করতেছি। তখন আমি দাঁড়িয়ে গেছি, 2 পাশে পা দিয়ে আমি দাঁড়িয়ে গেছি, ও লোকের বলতে টান নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরোয় নাই, বাঘ কিন্তু যে কোনো মুহূর্তে আবার নৌকোয় পড়বে, নৌকোয় এসে ঝাঁপাবে, ওখান থেকে 2 ঝাঁপ দিলে আমাদের নৌকা, কোনো ব্যাপার না। এবার ওই টানতেছে ও লোক ওই মরি ভাবে, মানে গায়ে বল শক্তি কমিয়ে গেছে, তখন একটা সিচুয়েশন হয়ে গেছে। এবার ও লোক টানতেছে, তো ওই টানতেছে, গায়ে ভালো বলও দিতে পারতেছে না। এবারে বেশ হাত 20 আমরা মানে আগালা, ও যেখানে ক্ষেত্র হয়েছে, যেখানে মানে হয়েছে মারামারি হয়েছে, হাত 20 ওখান থেকে, হাত 20-40 হাত আমরা ওখান থেকে বেরিয়েছি। ওই বাঘ ওখান থেকে আবার আমাদের এই নৌকোর দিকে আসতেছে। বাঘ যখন আসতেছে তখন আর লুকোচুরি করে আসতেছে না, বুঝতে তো, বাঘ আসতেছে মানে পা পুটতেছে, ওই মরা পালাম বলি পরে ওর মধ্যে যখন পা পুটতে চলমাল করতেছে, আর ওই গাছে গায়ে গাছ বাঁধতেছে, গাছ ওই আগা হেলবাল করে নিতেছে। আমি ওখান থেকে দাঁড়িয়ে, কিন্তু আমি এরম ভাই দাঁড়িয়ে, আমি এরম ভাই ঘাট ঘড়ি দাঁড়িয়ে আমি কিন্তু ফলো করতেছি যে বাঘ আসতেছে, আমি বুঝতে পারতেছি। গলি মাথায় ও লোক বসে ওই দিকে ফিরে টানলে কি হবে, ও লোক কান আছে, কানে ও শব্দ শুনে ও লোকও বুঝতে পারতে যে বাঘ আবার আসতেছে, আমাকে দুজনের ওর অ্যাটাক করাতে। এবার ও লোক তখন আর ভাবে কেন সে কি কান, হ্যাঁ কানতেছে আর বলতেছে যে কে এইবার মারি ফেলে দেবে বাঘ। হ্যাঁ, আমি তখন ওই সর্বনাশ করেছি দেখ। এইবার বাঘ ঠিক নৌকো সোজা এসে গেছে। আচ্ছা, একদম একদম উপর দিয়ে হেঁটে পুরো একদম 20 হাত এগিয়েছে, ও এগিয়ে আমাদের কাছাকাছি এসে গেছে। কাছাকাছি এসে যে নৌকোর উপরে ঝাঁপাবে এরকম একটা মানে ওর আমি ভাব বুঝতে পারতেছি যে এইবার পড়বে। এখন আমার হাতে ছিল দাঁড়, বাবা ভাই ছিল বইটা, সে বইটা তো চলে গেছে, আমার হাতে ছিল দাঁড় দিয়ে আমি ওখানে মাঝে আনা করতেলাম। ওই দাঁড়ের পাতাটা এতটা চওড়া আর লম্বা, বেশ ব্যায়ামকানি আছে। এবার ওই দাঁড় এইভাবে পাঠিয়ে জলে মারিছি বাড়ি, আর 2 ধারে জলে ছিটকে উঠেছে, বেশ একটা বড় বাজির মতো আওয়াজ হলো। হ্যাঁ, মানে আচমকা একটা আওয়াজ হলো, আর আমি হাং মারি যা দাঁড়ও তাতে ভেঙে গেছে। আচমকা একটা আওয়াজ হলো, দাঁড় মচকিয়ে গেছে। বাঘ দেখলাম ওই জলের ছেটকানিতে আর ওই আওয়াজ একটু থমকে মতো গেল, মানে লাভটা আর মারলো না। তখন লাভটা যখন না মারলো, তখন আমি ওর বলতে যাই টান, মাছের জোরটা টান নাই বলে সশুদ্ধ বাইরে খেয়ে দেবে, আমি আর বাঁচাতে পারবো না। হ্যাঁ, আমি এইভাবে বলছি, ও কাকার বলছি, তখন তো আর সেই সজ্ঞানে নি, অজ্ঞান অবস্থায় এই তুই বলছি, ও কাকাকে এই তুই বলে ফেলেছি। এবার নাইলে এই টান, যদি বাঁচিস তা টান, নাই সশুদ্ধ বলে বাইরে খেয়ে দেবে, আমি আর বাঁচাতে পারবো না। এবার ওইভাবে কোনো রকমের টাইনে একটু বড় জায়গায় এলাম, এসে বাঘ যে পারে আছে তার অপোজিট পারের কানি মারি আমরা জালের কাছে আসলাম, যে জাল দেওয়া আছে। জালের কাছে এসে আমি বলছি জাল তুলে উঁচু করে নৌকো বাইরে নইতে বের করে দে। এবার ও লোক জাল তুলে নৌকা বাইরে বের করে দে, আর আমি দাঁড়িয়ে আছি পাশাপাশি। বাইরে বেরিয়ে আসার পর নদীতে যখন আসলাম মেন্ডায় বড়ায় এসে, আমি বলছি তুমি পাশায় বসো, আমি দেখি কি করা যায়। এইবার পাশায় বুঝে যায় বাবা আছে ডরায়। এবার দেখি নৌকার খোলে না জল, প্রচুর জল হয়ে গেছে, মানে জল হয়ে গেছে। এই পাশা মাথায় বাবা বসেছিল, বাবার উপরে বাঘ তুলেছে, নৌকায় এতটা মতো মানে চেলা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বাঘের যে চাপ নৌকা না সহ্য করতে পারেনি, চেলা হয়ে গেছে, লম্বায় চেলা হয়ে গেছে। ওখান থেকে জল উঠেছে, আর ওই বাবার গাছ জল মাখিয়ে রক্ত জল নৌকার ভিতরে, মানে প্রচুর মানে রক্ত জল, বাঘ ফাঁক গুড়িয়ে গেছে। তখন আমি চিন্তা করছি যে এই নৌকো যদি ওপারে যেতে ডুবে যাবে,
এবার ওই জল ছিঁচতেছি আর ও লোক বাতেও পারতেন না, আবার দাঁড় ফেলেছি, ফের দাঁড় ফেলে এক হাতে দাঁড় বাজছে, এক হাতে জল ফেলছে, এক হাতে দাঁড় ফেলছে, এক হাতে জল ফেলছে। ওই পরিস্থিতিতে ঘাটে আসে তারপরে তো নিজে মানে আর ঠিক মানে যেন মনে হচ্ছে যে কি হয়ে গেল, যে শক্তি আমি ওখানে ব্যবহার করেছি, যেভাবে আমি ফাইট করেছি, যেভাবে যে মুটি, সেইটা মনে হচ্ছে শরীরের আর অঙ্গ প্রত্যঙ্গ মানে আমার আর যে শরীরে হাত হাত নেই, পা পা নেই, এটা অবাস হয়ে যাচ্ছে যেন এরকম একটা পরিস্থিতির মধ্যে। হ্যাঁ, এইভাবে রাগ করে বাড়ি আসার পর সবাই মিলে বাবার তুলে এনে দাউন পাউন করা এই। আচ্ছা, মানে এই গল্প শোনার পরে আর কিছু বলা যায় না যে নিজের হাতে ছেলে বাবাকে বাঘে খাচ্ছে দেখে সেই বাঘের মুখ থেকে বাবাকে ফিরিয়ে আনোর মানে এই যে ঘটনা, এক মুখে প্রকাশ করার মতো না, একে কোনো কিছু দিয়ে বলা যাবে না, কিছু দিয়ে আখ্যা দেওয়ার মতো নেই আর কি। তো যাই হোক, এইখানে দুটো একটা কোশ্চেন একটু জানার খুব ইচ্ছা। যে সবাই বলে যে বাঘ যখন আসে তখন নাকি বুনো একটা গন্ধ পাওয়া যায়, মানুষ নাকি যারা জঙ্গলে যায় তারা নাকি গন্ধ পায়, এরকম কোনো ব্যাপার? এটা সত্যি কথা? এটা সত্যি কথা। কেন বলছি, আমি যে যখন বাঘ পুড়তেছে বাবার উপরে, আমি আছি বাঘের নৌকোর মাজায়, বাবা আছে নৌকোর পাশায়, বেশ 6 হাত ডিফারেন্স বাবার তো আমার, 5-6 হাত ডিফারেন্স, 14 হাত যদি নৌকোটা থাকে তাহলে ওই মাঝখানে আমি আছি আর পেছনে বাবা আছে, তাহলে কত হাত হবে? 6 হাত হবে কি 7 হাত? তার বেশি তো আর হবে, 7 হাতই হবে। তার মধ্যে পেছন দিকে আবার কিছুটা বেরিয়ে থাকে, তাহলে 6 হাতের মধ্যে আমরা দুজন। এবার বাঘ আমার সামনে তো পুড়তেছে, বাঘ পুড়তেছে কিরকম, সামনে 2 হাতও এরকম বাড়িয়ে দিয়েছে, পেছনে 2 হাতও খেলিয়ে দিয়েছে, এইভাবে ভাসমান অবস্থায় এসে পুড়তেছে, মানে জঙ্গলে ফেলতে ঝাঁপিয়ে ভাসমান অবস্থায় পুড়তেছে। এবার পুড়তেছে যখন, তখন ওই বাঘের একটা মানে হাওয়া, বাঘের একটা হাওয়া আমার গায়ে মানে নাকে আসতেছে, বাঘ এই যে সামনে পুড়তেছে ওর গার একটা হাওয়া, ওই হাওয়াটা আমার নাকে আসতেছে। এই হাওয়াটা আমি কেন একটা মলা 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 টাইপের গন্ধ, একদম যে পচা গন্ধ তাও না, একটু আদমরা টাইপের যে গন্ধগুলো, আমরা অনেক সময় অনেক জিনিস পচা মানে দুর্গন্ধ হয়, কিন্তু অতিরিক্ত গন্ধ হয়, আবার একটু কম গন্ধ হয়, তো একটু কম আদমরা টাইপের গন্ধ ওর গার থেকে আমি পাই, মানে আমার নাকে আসবে, মানে এটা আমি একদম পুরোভাবে অনুভব করেছি, একদম পুরো। এটা বাস্তব কথা যে বাঘের যে হালকা যে গন্ধ, গন্ধ আছে, বুনো যে গন্ধ অবশ্যই আছে থাকে। হ্যাঁ, আচ্ছা, এই আরেকটা জিনিস যেটা আমরা এই পর্যন্ত যতজনকে শুনেছি, মানে এইটা কেউ আমাদেরকে এখনো বলেনি যে পুরো মাথাটা বাঘের গালের মধ্যে নিয়ে বাঘ মাথা দিয়ে মানে আছাড় পাছাড় মেরেছে। তো এই বাঘের মানে আমরা বাঘগুলো দেখি সাধারণত, বাঘ দেখে আমাদের অত কিছু মনে হয় না, কিন্তু বাস্তব চিত্রটা বাঘের গাল সম্পূর্ণ অন্যরকম, পুরো মাথাটা বাঘের গালের মুখের মধ্যে অনায়াসেই ঢুকে যেতে পারে, কোনো কাছে কোনো ব্যাপারই না। আর বাঘ যে অ্যাটাক করেছে এটা সবসময় পেছন দিক থেকে বাঘ অ্যাটাক করে। হ্যাঁ, ওই সাইডেতে পেছন দিকে পেছনে এসেছিল, সাইডেতে অ্যাটাক করে, সামনে থেকে কোনোদিন অ্যাটাক করতে পারতো না। মানে তুমি যখন বাঘ যখন দেখছো সামনে থেকে, তখন কি তোমার মনে হচ্ছিল তোমার এই সামনে থেকে বাঘ তোমার গার উপরে এসে অ্যাটাক করবে? ও কিন্তু আমার যখন আমি বাবাকে নিয়ে আসতেছি, কিন্তু ও সামনে আমার সামনে আছে, ও কিন্তু মানে বডি দোলাচ্ছে ঝাঁপাবার জন্য, কিন্তু আমার লাঠি হাতে আছে, এক হাতে বাবা নিয়েছে, এক হাতে লাঠি নিয়েছে, কিন্তু আমি হাঁক আছে, আমার মোটু আছে, মানে চোখ ওর দিকে মানে রেখে দিয়েছি, খুব সজোরে চোখ পাকিয়ে রাখেছি, ও কিন্তু ঝাঁপাতে আমার দিকে সামনে সাহস করলো, মানে সামনে দিয়ে ঝাঁপানোটা ওর পক্ষেও একটু কষ্টকর হলো, আমি যেটা মনে করলাম। সামনে আমার দিকে ঝাঁপালো না। আচ্ছা, হ্যাঁ, এবার আমি যে প্রথম সূচনায় একটা গল্প ছাড়িয়ে গেছে, যেটা বলি যে বাঘ যে আমরা যখন বাঘ পুড়তেছে তখন একটা ঝাটঝাট শব্দ আমি বলে গেছি, কিন্তু যে প্রথমেই যে বলে গেছি যে একটা ঝাটঝাট শব্দ, ওই শব্দটা কেন হয়েছে তাও একটু বলে যাই। বাঘ ওই পেছনের 2 পা দিয়ে মাটি ঠিলে দিয়েছে, ওই মাটি গাছের গায়ে ছড়িয়ে পড়েছে, ঝাটঝাট করে শব্দ হয়েছে। আচ্ছা, বোঝা গেল? একটা ঘন জঙ্গলের গায়ে যদি মাটি ঠিলে দেয়, আর ও যে মাটিটা ঠিলেছে ওই মানে লাফাবার জন্য, ওই মাটি গাছের গায়ে গিয়ে পুড়েছে, সেই শব্দটা আমরা পাইছি। ঝাট 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 করে একটা শব্দ। আচ্ছা, বাবা যদি মনে হয় বাবা যদি বিড়িটা না খেতো, মনে হয় বিপদটা একটু মানে নাও হতে পারে না। বিপদ ওদিন আমাদের অলরেডি হবেই, কারণ যেহেতু ওই চাক ওখানে বাঘ এসেছে, আমরা যাই না। সত্যিকারে বাবা হয়তো বয়স 60 বছর হয়েছে, অনেক সময় বাবা প্রচুর জঙ্গল করেছে, বাবার সমান জঙ্গল আমি করি না, আমি জঙ্গল করি, যাক তা প্রচুর জঙ্গল ঘেঁটেছে বাবা, প্রচুর জঙ্গল করেছে। কেন গ্রামে শুনলেও বুঝতে পারবেন যে আমার বাবার জঙ্গল সম্পর্কে কতটা আইডিয়া ছিল বা কতটা জঙ্গল করেছে।
কিন্তু ঘটনা হচ্ছে যে বাবার যখন 60 বছর বয়স হয়ে গেছে তখন একটু কানের একটু অসুবিধা হবেই, বয়স হয়ে গেলে চোখের একটু অসুবিধা হবে, কিন্তু ওদের দুজনের একই সেম। কিন্তু আমি ওই খালে ঢোকায় মানে নজর, চোখের যে নজর আর কান আমি কিন্তু সব সময় রেডি রাখিছি সজাগ। কিন্তু ওই বাঘ যে ওখান থেকে মানে এই নদীর কানার দিক দিয়ে গেছে, আমরা যাওয়ার পরে বাঘটা গেছে, বাঘ যে কখন গেছে কিভাবে গেছে কোনো শব্দ বা কোনো গ্যাস গন্ধ কিছুই আমি বুঝতে পারিনি। এত মানে শিয়ানা ভাবে গেছে, সৈকত ভাবে গেছে। আমি যদি কোনো না কোনো নমুনা পাতাম, কিছু বুঝতে পারতাম, তখন আমরা নৌকোই উঠতাম না, আমরা মানে অন্য সাইডে হেঁটে বেরিয়ে আসতাম, এসে নদীতে বেরিয়ে আসতাম। আচ্ছা, আমরা কিছুই বুঝতে পারিনি। আচ্ছা, জঙ্গলে এরকম বাঘ যে পাশাপাশি থাকলে মোটামুটি বোঝা যায় না? শব্দ করলে বোঝা যায়, আর শুধু ওরা তো শব্দ এটা তোমরা জঙ্গলের মধ্যে যখন দক্ষিণের জঙ্গলে তোমরা উঠে ভেতরে ঢুকেছো, তখনও উত্তরের জঙ্গলে এসে তোমাদের রেডি, নৌকোর পাশে রেডি। এবারে অ্যাটাকটা আমার উপরে হবে কেন বলছি, বাবা আর কাকা যখন উঠে চলে গেছে ওরা কিন্তু আমাকে ডেকে যায়নি না যে তুমি নৌকো থেকে এসো বা কি আমাদের সঙ্গে চলো। আমি যদি ওই নৌকোয় থাকি তো ওরাই এসে আমাকে আর পাবে না। ওই নৌকোয় যদি আমি থেকে যাই তো ওরাই এসে আমাকে আর পেতো না নৌকো, কারণ বাঘ তো নৌকোর কাছেই, তাহলে আমাকে একা পেয়েও আর আরো সুবিধা হতো, নিয়ে চলে যেত। কিন্তু আমি ওদের সুরক্ষার জন্য আমি চলে গেছি। হ্যাঁ, যে জঙ্গলের পরিস্থিতি খারাপ, ওরা দুজন কেন যাবে, বয়স হয়েছে, তা আমিও যাই অবশ্যই। যদিও ওরা যতই বন জঙ্গল করুক, মানে ওগো সুরক্ষার ভাবে আমি গেছি। আচ্ছা, মধু কাটার যে সময়গুলো প্রতিবারই কি এরকমই করতে হয় যে আগে মধু দেখে আসতে হবে কোথায় কি চাক আছে এবং তারপরে সেগুলোকে কেটে আনতে হবে? এটাই তো। হ্যাঁ, এইভাবেই হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুনলাম আজকে দাদার মুখ থেকে দাদারই বাবাকে নিয়ে যাওয়ার গল্প এবং তাকে নিয়ে আসার সেখান থেকে পুরো একদম বাস্তব ইতিহাসটা কি জিনিস জঙ্গলের মধ্যে, সেটা আমরা দাদার কাছ থেকেই শুনলাম। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ।